যে স্ট্রাকচার আছে ফিগমাতে আমরা টেক্সচুয়াল যে স্ট্রাকচারটা করেছিলাম এই স্ট্রাকচারের বেসিসে আমরা কোড করেছিলাম, স্ট্রাকচারটা সাজিয়েছিলাম এবং সিএসএস করেছিলাম যেন আমরা হুবহু সেম একটা স্ট্রাকচার পেতে পারি। এটা বোঝার জন্য যে আমাদের স্ট্রাকচার এই HTML স্ট্রাকচারটা ঠিক আছে। এই পর্যন্তই তো আমাদের শেষ ক্লাসে হয়েছে, তাই না? এবং আজকে কথা ছিল আমাদের যে আমরা দেখব এটাকে এই টেক্সচুয়াল স্ট্রাকচার থেকে ভিজুয়াল স্ট্রাকচারে নিয়ে যাব আমরা। এই যে ভিজুয়াল যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে আমরা দেখব যে হ্যাঁ একটা ডিজাইনকে আমরা ভিজুয়ালি ঠিকঠাক স্ট্রাকচার করতে পারছি কিনা, এবং পরবর্তী ক্লাসে আমরা কি করব, এই সেম ম্যাটেরিয়াল ইউজ করে, সেম কালার ব্যবহার করে, সেম টেক্সট ব্যবহার করে সেম জিনিসটাকে আমরা রেপ্লিকেট করব। তাহলে আমাদের আজকের কাজ হচ্ছে যে আমরা যে টেক্সচুয়াল ভিজুয়ালাইজেশনটা করেছিলাম এটাকে সিএসএসগুলো আউট করে দিয়ে, যেহেতু আমাদের স্ট্রাকচার আমরা মিল করতে পেরেছি যে হ্যাঁ 100% স্ট্রাকচার ঠিক আছে, এখন এটাকে আমরা ভিজুয়াল যে স্ট্রাকচার আমাদের এই স্ট্রাকচারে আমরা এখন করব আর কি, এটাকে নিয়ে আসব। তো ঠিক আছে, আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে একে ওপেন করে নিই। ফোল্ডারটা ক্লোজ করে দিই। আচ্ছা, এখন দেখেন আমাদের HTML স্ট্রাকচার যেহেতু সেম আছে, আমরা HTML স্ট্রাকচারে কোনো হাত দিচ্ছি না। আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সিএসএসগুলো ছিল সিএসএসগুলোকে আমরা রিমুভ করে দিব। দেখেন খুবই অল্প কিছু সিএসএস ছিল আমাদের, যেহেতু আমরা ক্লাস ব্যবহার করতেছিলাম। ওটা কেটে দেওয়ার কারণ আমরা এখান থেকে লাইভ সার্ভার ওপেন করবো যেন আমাদের বারবার এটাকে রিলোড দেওয়া না লাগে। এখন দেখেন আমরা তাহলে গতদিন এই স্ট্রাকচারটা দেখেছিলাম, এখন আমাদের এই স্ট্রাকচারটাতে আসতে হবে। তাহলে প্রথমেই যে সেকশনের পরে আমাদের কিছু প্যাডিং আছে, প্যাডিং এবং মার্জিন আমি বুঝিয়েছিলাম। দেখেন এই যে সেকশন এরিয়া, যেটা এই সেকশন এরিয়ার ভেতরে আমাদের কিছু গ্যাপ আছে। এই যে গ্যাপ, এটাকে আমরা ভেতরের অংশে যে গ্যাপটা, এটাকে আমরা বলছি প্যাডিং। তাহলে এখন আমাদের যে সেকশনের যে সিটি ইনার, আমরা দেখিয়েছিলাম যে সেকশন নিলে সেখানে একটা ইনার র্যাপার নিতে হয়। এখানে এসে আমরা এখন এই যে চতুর্পাশের যে প্যাডিংটা, এটা আমরা সেট করে দিই। এটা আমরা আরও ডাইনামিকভাবে সেট করি, যখন সামনের দিকে আগাবো আরও এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে শিখবো। এখন আমি এখানে স্ট্যাটিক্যালি সেট করতেছি, যেহেতু এটা আমাদের প্যাডিং সেহেতু প্যাডিং সেট করতেছি। প্যাডিং এবং মার্জিন এই টাইপের কিছু জিনিস আমরা তিন প্রকারে সেট করতে পারি, যেমন দেখেন এখানে লিখলাম প্যাডিং। প্রথম প্রকার হলো, মনে করেন যে আমি লিখলাম 50 পিক্সেল, 30 পিক্সেল, 50 পিক্সেল, 30 পিক্সেল। এই হলো এক প্রকারের প্যাডিং। এখন দেখেন এই সিএসএস এ যে কোনো জিনিস ক্লক ওয়াইজ ঘুরে, অর্থাৎ 12টা থেকে শুরু হয় এবং ডান দিক থেকে ঘুরে আবার ওপরে যায়। তাহলে এটা মনে করেন যে 12টা, তাহলে কি উপরের দিকে, এরপরে হচ্ছে ডান দিকে, তারপর নিচের দিকে, এরপরে বাম দিকে। অর্থাৎ এখানে যে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো দিয়েছি, দেখেন 50 পিক্সেল, এটা তাহলে উপরে কাজ করবে। এরপরে যেটা দিয়েছি 30 পিক্সেল, এটা ডান পাশে কাজ করবে। এরপরে যেটা দিয়েছি এটা হচ্ছে 50 পিক্সেল, এটা নিচে কাজ করবে। এরপরে আবার যেটা দিয়েছি সেটা হচ্ছে 30 পিক্সেল, এটা তাহলে আবার বাম পাশে কাজ করবে। এ হচ্ছে এক প্রকার। আমরা আরেকটা করতে পারি, প্যাডিং 50 পিক্সেল, 30 পিক্সেল। তাহলে দেখেন প্রথমটা এখন উপরে এবং নিচে কাজ করবে, পরেরটা এখন ডানে এবং বামে কাজ করবে। আরেক প্রকার করতে পারি আমরা 50 পিক্সেল, 30 পিক্সেল, 20 পিক্সেল। প্রথমটা দেখেন উপরে কাজ করবে, তারপরেরটা ডানে বামে কাজ করবে এবং শেষেরটা নিচে কাজ করবে। এই হলো তিন প্রকারে আমরা এই প্যাডিংটাকে লিখতে পারি। আর এক প্রকারে আমরা লিখতে পারি, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। কেমন ইন্ডিভিজুয়াল? প্যাডিং টপ 50 পিক্সেল, প্যাডিং বটম 50 পিক্সেল, প্যাডিং লেফট 30 পিক্সেল, প্যাডিং রাইট 30 পিক্সেল। এই কয়েক প্রকারে আমরা প্যাডিং, মার্জিন সহ কয়েকটা এই টাইপের সিএসএস আছে, মাল্টিপল ভ্যালু সিএসএস, সেইগুলোকে আমরা এই কয়েক প্রকারে লিখতে পারি। এখন সুবিধার জন্য যখন যেটা প্রয়োজন, বেশিরভাগ সময় আমাদের প্রয়োজন হবে উপরে নিচে এবং ডানে বামে একই থাকবে। কিছু কিছু এক্সেপশন সময় আমাদের এরকম টাইপের ভ্যালু প্রয়োজন হবে 4টা, কোনো সময় 3টাও প্রয়োজন হবে। আবার কোনো সময় এরকম ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্টে আলাদা আলাদাও প্রয়োজন হবে। তো যখন যেটা প্রয়োজন হবে, প্রয়োজনের বেসিসে এইভাবে আমরা এটাকে লিখব। এখন কাজের সুবিধার জন্য আমি ডাবল ভ্যালু যেটা সেটা রাখছি উপর নিচে 80 পিক্সেল, ডানে বামে
20 পিক্সেল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হয়, উপর নিচে 80 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। এরপরে প্রয়োজন অনুসারে ডিজাইন অনুসারে এটা পরিবর্তন হয়। আচ্ছা, এখন দেখেন এই যে আমাদের যে গ্যাপটা ছিল, এই যে সেকশন ইনার যদি যাই, তাহলে দেখেন এখন এখানে হভার করলে একটা পার্পল টাইপের কালার দেখা যাচ্ছে উপরে নিচে, যে এটা এক প্রকারের প্যাডিং এবং ডান পাশে আরেক প্রকারের প্যাডিং। এই যে পার্পল এরিয়াটা, এটাও হচ্ছে সেকশনের ইনারের এরিয়া, যেহেতু এটাকে প্যাডিং দেওয়া হয়েছে, প্যাডিং এর জন্য পার্পল এরিয়া দিয়ে এটাকে বোঝানো হচ্ছে যে এই এরিয়াটা প্যাডিংয়ে আটকে রেখেছে। এখন যদি এটাকে দেখি, আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে কপি করি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা বসিয়ে দিলাম, এটাকে হেক্সা কালার বলা হয়, হেক্সার আগে একটা হ্যাশ চিহ্ন থাকে, যেটা কতদিন আমি বলেছি। এখন দেখেন এখানে চলে আসলো। এই যে দেখেন এখানে আজকে একটা জিনিস ক্লিয়ার করব, সেটা হচ্ছে সেকশনের ভেতরে কেন আমরা ইনার নিয়েছি। এই যে দেখেন সেকশন, এই যে দেখেন ইনার, তাই না? সেকশনের মধ্যে আমরা এখানে একটা ইনার নিয়েছি। এখন আমরা যে সাইটটা থেকে ইন্সপাইরেশন নিয়েছি আমাদের ক্লাস শেখার জন্য, tnz ডট কি ছিল এটা, tnzdigital.com, কি ভুলে গেলাম আমি, না এটা না, আমাদের দেখে আসি আমরা। আমি রিসেন্টলি ব্রাউজার সুইচ করেছি একটু ঝামেলার জন্য, এই .co আর কি, এই ব্রাউজারটা ল্যাগই আর কি, ল্যাগ করতেছে বলে ব্রাউজারটা চেঞ্জ করে ফায়ারফক্সে আসা। আচ্ছা, এখন বিষয়টা বোঝেন যে ইনার কন্টেন্ট কেন নেওয়া। এই যে দেখেন আমাদের স্ক্রিনটা কিন্তু অনেক বড়, তাই না? আরও বড় হতে পারে, আরও কোনো ক্লায়েন্টের স্ক্রিন, ভিজিটরের স্ক্রিন, আবার কারো স্ক্রিন ছোটো হতে পারে, তাই না? এখন স্ক্রিন যত বড় বা যত ছোটোই হোক, এই যে কন্টেন্ট দেখেন, এই কন্টেন্টের একটা নির্দিষ্ট মাপ আছে, এই মাপের বাইরে এই কন্টেন্টটা যাবে না। এই কন্টেন্টটা সবসময় এর মাপের মধ্যে থাকবে। কিছু এক্সেপশন থাকবে, যেমন এই সেকশনটা দেখেন ফুল ওয়াইড, এরকম কিছু এক্সেপশন থাকবে, যেগুলো ফুল ওয়াইড প্রয়োজন হবে, সেগুলো কীভাবে ফুল ওয়াইড করতে পারি আমরা সেটাও দেখব। এখন দেখেন এই যে আমরা এখানে যে ইনার কন্টেন্ট নিয়েছি, এইটার কাজ হলো যে সাইজ পেজের যে ওয়াইডটা সেইটা কতটুকু হবে সেটা নির্দিষ্ট করা। কেমন নির্দিষ্ট করা? মনে করেন যে এই যে পুরো আমাদের যে পেজ, এখানে ডিজাইন থাকবে সাধারণত এরকমভাবে, দেখেন এই যে এই হোয়াইট এরিয়া থেকে হোয়াইট এরিয়া পর্যন্ত আমাদের পেজ, আর এর মাঝখানে এটা হচ্ছে ইনার। এই যে পুরো পেজ, এই পেজের কোনো আমাদের কাছে ভ্যালু নেই, পেজটা স্ক্রিনের সাইজ অনুযায়ী বড় ছোটো হতে পারে। এই যে ডিজাইন করেছে, এই ডিজাইনের ওয়াইডটা কতটুকু সেটা আমাদের কাছে ম্যাটার করে। এই সাইটে যদি দেখি, এটা 1440 পিক্সেল, সম্ভবত 1240 পিক্সেল ওয়াইড, এবং দুই পাশে 100 পিক্সেল করে প্যাডিং আছে। এখন আমরা আমাদের ডিজাইনের জন্য ধরি, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে দিচ্ছি না, এর কারণ আছে কিছু, এটা এখানে থাকে, আমি দেখাচ্ছি কি জন্য এটা এখানে দিচ্ছি না। এই যে সেকশনের ইনার যে কন্টেন্টের এরিয়া, এর ওয়াইডটা আমরা দুইটা সিএসএস দিয়ে নির্ধারণ করি। প্রথমটা হচ্ছে ম্যাক্স ওয়াইড। ম্যাক্স ওয়াইডটা কী জিনিস? ম্যাক্স ওয়াইডটা হলো সেই জিনিস যেটা এই পেজের ম্যাক্সিমাম ওয়াইডটা নির্ধারণ করে দেয় যে এর সাইজেও বড় হতে পারবে না। এখন যদি এটাকে আমরা 1440 পিক্সেল দিই, তাহলে এর কোনো ওয়াইড থাকবে না, যত কন্টেন্ট থাকবে তত ওয়াইড হবে, কিন্তু 1440 পিক্সেলের উপরে কখনোই যাবে না। এখন একে সবসময় নির্দিষ্ট সেম ওয়াইডের সবগুলো যেন থাকে, এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ওয়াইড সেট করতে হবে, ওয়াইড 100%। অর্থাৎ এখন 100% ওয়াইড নেবে, যত বড় মনিটর তত বড় ওয়াইড নেবে, কিন্তু 1440 পিক্সেলের সাইটেও বেশি বড় হবে না। এখন যদি আমরা আমাদের কোডে দেখি এবং এইটাকে যদি আমরা আউট করে রাখি, তাহলে দেখেন এই যে আমাদের স্ক্রিনটা কিন্তু অনেক বড়, এই কিন্তু গ্রে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট মাপে চলে এসেছে। অর্থাৎ আমাদের ইনার কন্টেন্ট যেটা সেটা দেখেন একটা নির্দিষ্ট যে মাপের মধ্যে চলে এসেছে, এর সাইতে বড় এ আর হবে না। কিন্তু প্রবলেম হচ্ছে এটু আবার দেখতেছি আমরা এক পাশে চলে এসেছে, অথচ একে থাকতে হবে সবসময় মাঝখানে, তাই না? যেমন এখানে মাঝখানে থেকে শুরু, ডান বামে গ্যাপ, মাঝখানে শুরু, আমাদের তো বাম পাশে থেকে শুরু, ডান পাশে গ্যাপ। এইটা ফিক্স করতে পারি আমরা দুইটা ওয়েতে। প্রথমটা যদি আমরা সিটি ইনার দিই, দুইটা ওয়েগুলো ভুল হবে, অনেকভাবে আমরা করতে পারি, তবে আমরা সাধারণত দুইটা ব্যবহার করি। সেটা দেখেন, যেমন সিটি সেকশন ইনারের যে সিএসএসটা, এটাকে যদি আমরা মার্জিন অটো করি, তাহলে অটোমেটিক ডান বাম উপর নিচ সব দিক দিয়ে মাঝখানে চলে আসবে। এটা হচ্ছে একটা ওয়ে। আর দ্বিতীয় ওয়ে হলো, গতদিন আমি ফ্লেক্স শিখিয়েছিলাম, আপনাদের সবার কম বেশি খেয়াল থাকার কথা। যদি এখন ফ্লেক্সটা আমরা আরেকবার দেখি, আমাদের আরেকবার প্র্যাকটিস হবে, এবং এটাকে আমরা ফ্লেক্স দিয়ে মাঝখানে কীভাবে নিতে পারি সেটা দেখা হবে। এই যে সিটি সেকশন অর্থাৎ প্যারেন্ট, যেটা আমাদের এই ইনারটা সেকশনের প্যারেন্ট, এই সেকশনের সাইড, এই যে সেকশন যেটা সেকশনের মধ্যে আছে আমাদের এই ইনারটা। এখন যদি আমরা এই সিটি সেকশন যে ক্লাসটা আছে, একে কিছু সিএসএস করি, ডিসপ্লে ফ্লেক্স ডাইরেকশন কলাম, জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। তো দেখেন এখানে কি ল্যাগ হচ্ছে কোনো কারণে। আচ্ছা, এটার মনে হয় আমরা ওয়াইড সেট করতে হবে, ওয়াইড 100%। না, এটা কোনো জায়গায় কি ভুল হচ্ছে কিনা। আচ্ছা, আমরা ব্যাক ইন্ডে সিএসএস করে এসে দেখি এখানে কি জন্য এটা কাজ করতেছে না, ব্রাউজার ল্যাগ করছে কিনা সেটা একটা বিষয় আছে। ফ্লেক্স কলাম, জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা, দেখেন এখানে এটা হচ্ছে সেন্টারে চলে এসেছে, তো আমরা এখানে সিএসএস লিখতে কোনোটা ইউজ করেছিলাম বা ল্যাগ করতেছিল হয়তো ব্রাউজার। তাহলে দেখেন ডিসপ্লে ফ্লেক্স ডাইরেকশন কলাম কি জন্য? একটা সেকশনের মধ্যে মাল্টিপল ইনার কন্টেন্ট থাকতে পারে, তাহলে ইনার কন্টেন্টগুলো একটার নিচে আর একটা আসে।
একটার নিচে যখন আর একটা আসতে হয় ফ্লেক্স করে, তখন এটাকে ফ্লেক্স ডাইরেকশন কলাম করতে হয়। যখন পাশাপাশি আসতে হয় তখন ফ্লেক্স ডাইরেকশন রো। এই যে আমাদের কমিউনিটিতে যে শিট দুটো শেয়ার করা হয়েছে, এই শিট দুটো পড়লে আপনারা এই সিএসএসগুলোর বিষয়ে আরও বেশি ক্লিয়ার হবেন। এবার দেখেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এর কাজ হলো যখন ফ্লেক্স ডাইরেকশন রো হয় তখন ডান বাম থেকে এটাকে সেন্টারে নিয়ে, আইটেমগুলোকে সেন্টারে নিয়ে। যখন ফ্লেক্স ডাইরেকশন কলাম হয় তখন ওপর নিচ দিক দিয়ে আইটেমগুলোকে সেন্টারে নেয়। অ্যালাইন আইটেমের কাজ ঠিক তার বিপরীত, যখন ফ্লেক্স ডাইরেকশন রো হয় তখন ওপর নিচ দিক দিয়ে আইটেমগুলোকে সেন্টারে নেয়, যখন ফ্লেক্স ডাইরেকশন কলাম হয় তখন ডান বাম থেকে আইটেমগুলোকে সেন্টারে নেয়। এই হচ্ছে এই সিএসএসগুলোর কাজ। এখন দেখেন এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটা ফুল হোয়াইট, কিন্তু কন্টেন্টগুলো যেগুলো কন্টেন্টের নির্দিষ্ট ওয়াইডের মধ্যে আছে। এখন যদি আমরা যেটা করেছি প্রথমেই দেখেন যে সেকশনের যে ইনার ব্যাকগ্রাউন্ড দিয়েছি, যেজন্য ইনার ব্যাকগ্রাউন্ডটা আমি মুছলাম না, যেন ইনারটা যে নির্দিষ্ট মাপে আছে এটা আমরা সহজেই ডিটেক্ট করতে পারি। এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো সাধারণত হয় ফুল হোয়াইট হওয়ার জন্য আমরা কী করি, এই যে সেকশনটা কিন্তু ফুল হোয়াইট, কিন্তু ইনারটা কন্টেন্টের ওয়াইটটাকে নির্দিষ্ট রাখছে। তাহলে আমরা যদি এখন সেকশনে দিই ব্যাকগ্রাউন্ড কালারটা, তাহলে কিন্তু এটা আমাদের ঠিক থাকছে। প্রত্যেকটা সেকশনে আমরা ইন্ডিভিজুয়ালি ব্যাকগ্রাউন্ড কালার দেবো, তবে আজকের ক্লাসে আমরা সেটা দেখতেছি না। আজকে আমরা কমন যে ক্লাস এখানে আছে সেই ক্লাসটা ব্যবহার করে শিখতেছি। এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে কালার ছিল, কালারের সিএসএস ছিল, সেটা আমি নিলাম সিটি সেকশন ইনার থেকে কাট করে সিটি সেকশন যেটা সেকশনে নিয়ে যেয়ে আমি এটাকে দিলাম। এখন দেখেন আমার কন্টেন্ট কিন্তু ঠিক সেই নির্দিষ্ট এরিয়াতেই আছে, অথচ আমার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ফুল হোয়াইট হয়ে গেছে, তাই না? সবাই একটু কথা বলবেন, আপনারা যে ক্লাসে আসেন সেটা আমার বুঝতে হবে তো। সবাই আছেন তো ক্লাসে? জি আছি। আচ্ছা আজকে এটা অ্যাটেন্ডেন্সটা অন করা হয়নি, আমি একটু অ্যাটেন্ডেন্স শিটটা অন করে দিই। বলছি ভাইয়া অ্যাটেন্ডেন্সের ওই লিংকটা আরেকবার দিবেন? হ্যাঁ দিব, কোনো সমস্যা নেই, লিঙ্ক আমি এখন শেয়ার করে দিচ্ছি। আচ্ছা। আজকে ভাই আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি। এই যে আমাদের যে হোয়াইট সেটা তাহলে ঠিক থাকলো, কিন্তু সেকশনটা ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন যদি দেখি আমাদের এখানে তাহলে প্রথমেই দুইটা বড় বক্স ছিল, তাহলে বড় বক্স দুটোকে আমরা আগে এখানে যে আমাদের কালার আছে কালার দিয়ে ডিটেক্ট করে নিই। এখানে যেহেতু আমরা ডিজাইন করার সময় বড়টাকে আগে দেখেছি তারপরে ছোটোটাকে দেখেছি, ঠিক একই রকমভাবে আমরা এখানেও একই কাজ করবো। এই যে দেখেন আমরা পিঙ্ক বলে একটা ক্লাস গতদিন অ্যাড করেছিলাম, সেই পিঙ্ক ক্লাসটাকে আমরা এখন এখানে ইউজ করব। পিঙ্ক ক্লাস ব্যাকগ্রাউন্ড, এই দেখেন ব্যাকগ্রাউন্ডটাও আমরা কয়েক প্রকারে সেট করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা আপাতত আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েই সেট করতেছি, আস্তে আস্তে প্রয়োজনের বেসিসে আমরা তখন শিখবো। তাহলে দেখেন আমাদের এই যে দুইটা বড় যে পিঙ্ক এরিয়া সেটা ডিটেক্ট হয়ে গেছে আমাদের। এখন পিঙ্ক এরিয়ার মধ্যে কিছুটা প্যাডিং ছিল ইজিলি বোঝার জন্য, সেই বোঝার জন্য আমরা এখানে আবার প্যাডিং সেট করতেছি কিছুটা। এখানে হালকা করে আমরা 30 পিক্সেল মতো প্যাডিং সেট করে দিলাম। এখন দেখেন একটা আরেকটা গায়ে লেগে গেছে, কারণ কি আমরা এখানে যে গ্যাপ সেই গ্যাপটা সেট করিনি। এটা হচ্ছে আরও কিছু সিএসএস আছে যেটা এই যে একটা থেকে আরেকটা গায়ে লেগে যাচ্ছে, এগুলো ফিক্স করার জন্য, যেগুলো গ্লোবাল সিএসএস বলে, এগুলো আমি শেখাবো আস্তে আস্তে ধারাবাহিকভাবে। যখন সিএসএস এর সঙ্গে আপনারা ভালো মতো ইউজ টু হয়ে যাবেন তখন গ্লোবাল সিএসএস কীভাবে করতে হয়, এই জিনিসগুলো যেন এফেক্টেড না হয় সেগুলো আমি শেখাবো। তো আপাতত আমি যেটা করতেছি সেটা হচ্ছে এই যে সিটি সেকশনে এই ফ্লেক্স আমি সেম ফ্লেক্স করে রাখতেছি। ফ্লেক্সের যে সিএসএসগুলো আগে ছিল সেটা আমি এখানে নিয়ে আসলাম। এখানে গ্যাপ আমি একটা গ্যাপ সেট করে রাখতেছি। গ্যাপ আপনাদেরকে গতদিন আমি দেখিয়েছি যে গ্যাপটা কীভাবে কাজ করে, যারা বুঝতে পারেন। এখন দেখেন এই যে বিষয় এখানে একটা ঝামেলা হলো। এই ঝামেলাটা কেন হলো দেখেন, এইটা কিন্তু পুরোপুরি হোয়াইট, কিন্তু এটা মাঝখান থেকে শুরু, তাই না? একটু আগে যে বিষয়টা বললাম যে এই যে ফ্লেক্স যদি কলাম করা থাকে তাহলে জাস্টিফাই কন্টেন্টের কাজ কি, অ্যালাইন আইটেমের কাজ কি, তাই না? এগুলোকে সেন্টার থেকে নিয়ে যাও। এখন যদি দেখেন আমরা যদি এই জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম সেন্টার কেটে দিই তাহলে দেখেন এটা কিন্তু আবার ফুল হোয়াইট হয়ে যাচ্ছে। কারণ কি তখন কোন জায়গা থেকে শুরু হবে জানছে না, এই যে কোথা থেকে আমি ওকে শুরু করতে চাচ্ছি, এই জন্য বাই ডিফল্ট ফুল হোয়াইট থাকছে। আবার যদি আমি এর আরও কিছু ভ্যালু আছে ভ্যালু পরিবর্তন করি, যেমন স্ট্রেস করি, তাহলে দেখেন আবার ফুল হোয়াইট হবে। যদি আমি এখন ফ্লেক্স ইন করি তাহলে শেষের দিক থেকে শুরু হবে। আবার যদি আমি একে ফ্লেক্স স্টার্ট করি তাহলে শুরুর দিক থেকে শুরু হবে। এইভাবে মাল্টিপুল ভ্যালু আছে, যেই ভ্যালুগুলো শিটে দেওয়া আছে। এভাবে যদি আপনারা প্লে করেন, এই শিটের এইগুলো পড়ে যদি প্লে করেন, এগুলো প্লে অ্যারাউন্ড করেন, তাহলে এগুলো আপনাদের কাছে ধীরে ধীরে ক্লিয়ার হবে। আমি তো এইভাবে ইনশাল্লাহ বোঝাবই, ওইগুলো আপনাদেরকেও প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসটা আমি এখনও আপনাদের সঙ্গে যে চেক করবো সেই সুযোগটা এখনও হচ্ছে না। আমি ইনশাল্লাহ অল্প দিনেই এই সেটিংয়ের সিস্টেমটাও চালু করে ফেলবো। ক্লাসরুম অলরেডি আমরা করেছি, কিন্তু আমি আর কি কাজের ব্যস্ততার জন্য ক্লাসরুম আপনাদের অ্যাসাইন করতে পারতেছি না। আচ্ছা, তো আমরা এখন এখানে যেটা করবো এটা স্ট্রেস করে রাখতেছি, তাহলে এটা আমাদের স্ট্রেস হয়ে গেল। এখন দেখেন এরপরে কি ছিল, এই যে গ্রে বক্স আর কি, দুটা গ্রে বক্স ছিল প্রথমটাই। আমরা দেখেন যেটা করবো আর কি, কোড যেন আমাদের সিএসএস যেন এরর না হয়
সেটার জন্য আমরা সাধারণত যেটা করি যে ব্রাউজার বেস সিএসএস করি, যখন ইজি মনে হয় এইটাই। আর যখন এমনিতে আপনি বুঝে যাবেন তখন হচ্ছে করেও আপনি করতে পারবেন, ইজিলি এখানে এসে চেক করতে পারবেন। এখন শেখার জন্য আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইয়ে করতে হবে আর কি, ব্রাউজারে সিএসএসটা করবেন। কেমন ব্রাউজারে সিএসএস করবেন দেখেন, এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে এখন আমি যদি সিএসএস করি এখানে, তাহলে আমি লাইভ দেখতে পাচ্ছি যে আমার সিএসএসটা ঠিক যাচ্ছে কিনা। ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন দেখেন, এখানে আমি কিন্তু ফ্লেক্সের কোনো ডাইরেকশন দিইনি। ফ্লেক্স করলে বাই ডিফল্টে ডাইরেকশন রো থাকে। রো মানে কি? পাশাপাশি। রো মানে পাশাপাশি আসবে আর কি। আর কলাম মানে নিচে নিচে, কলামগুলো আমাদের নিচে নিচে আসে, রোগুলো আমাদের ডানে ডানে আসে। গ্রিড যখন করা হয় তখন এটা আবার একটু ভিন্ন, ও ডানে ডানে কলাম কাউন্ট করে এবং নিচে নিচে রো কাউন্ট হয়। গ্রিড কি জিনিস সেটাও আমি দেখাবো পরের বক্সটা যখন করতেছি। সিএসএস একটু ভিন্ন কিন্তু কাজ ফ্লেক্সের মতোই করে, ফ্লেক্সের চাইতেও কিছুটা বেটার, আবার কিছু সময় ফ্লেক্সের চাইতেও কিছুটা দুর্বল, প্রয়োজনের বেসিসে। তো এখন দেখেন আমরা ফ্লেক্স ডাইরেকশন রো সেট করে দিলাম, এর গ্যাপ সেট করলাম 30 পিক্সেল। এই দেখেন তাহলে আমাদের পাশাপাশি চলে আসলো, আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি চলে আসলো। তাহলে এইটা কোন জায়গায় সেট করবো আমরা দেখেন, এই যে পিঙ্ক যেটা ছিল, পিঙ্ক এখন যদি আমরা করি তাহলে কি হবে, নিচের পিঙ্কটাও তো একই রকমভাবে অ্যাফেক্টেড হয়ে যাবে, তাই না? তাহলে এখন আমরা যেটা করতে পারি, এই পিঙ্কের পাশাপাশি নতুন আরেকটা ক্লাস আমরা অ্যাসাইন করতে পারি, যেটার নাম দিতে পারি ফ্লেক্স। দেখেন এগুলো হচ্ছে কি, একটা ফ্লেক্সটা হচ্ছে একটা ভ্যালু। তো এই জন্য এই ভ্যালু টাইপের যেগুলো আছে সেগুলো ক্লাসের জন্য আমরা ছোটোখাটো একটু মডিফাই করি। যেমন মনে করেন যে সিটি ফ্লেক্স লিখে দিলাম, আমি শুধু ফ্লেক্স না দিয়ে সিটি ফ্লেক্স বা সাইড ফ্লেক্স এই টাইপের ছোটোখাটো একটু চেঞ্জ করে দিই, যেন বুঝতে আরও সুবিধা হয় যে কোনটা ক্লাস আর কোনটা সিএসএস এর ভ্যালু। তো আমি এখন যে সিটি ফ্লেক্স যে ক্লাসটা নিলাম সেটাকে আমি এখন এখানে করতেছি ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন রো। অ্যাটেন্ডেন্স শিটের যে ইয়েটা আর কি, ইউআরএলটা, সেটা আমি সম্ভবত মেসেজেই দিয়েছি আর কি, মিটিংয়ের মেসেজে, একটু কাইন্ডলি চেক করলে পাবেন। আচ্ছা, এখন আমরা এখানে একটু গ্যাপ সেট করতেছি, 30 পিক্সেলের মতো গ্যাপ সেট করে দিলাম। এখন দেখেন তাহলে আমাদের নিচের এটা কিন্তু এফেক্টেড হলো না, যেমন ছিল সেরকমই আছে, অথচ আমাদের এই যে উপরের পার্ট যেটা সেটা আমাদের ঠিক হয়ে গেছে। কিন্তু দেখেন এটা তো আবার ব্রোকেন, মানে ভেঙে গেছে, কেননা এর কন্টেন্টের ওয়াইড কম আর এর কন্টেন্টের ওয়াইড বেশি। এটাকে আবার আমরা ফিক্স করবো কীভাবে? এখানে আমরা কয়েক প্রকারে সিএসএসটা করতে পারি। সবচাইতে ইজি মেথড যেটা, যেটা এখন আপনারা ইজিলি বুঝবেন, ক্লাসটা, যেহেতু ক্লাসটার সঙ্গে ক্লাস ব্যবহার করছেন, আপনারা ক্লাস ব্যবহার করে ইউজ টু হয়ে গেছেন। এখন দেখেন এই যে গ্রে যে ক্লাসটা ছিল, এই ক্লাসটা আমরা ব্যবহার করে যে গ্রে কালারটা, এই কালারটা আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে সেট করে দিচ্ছি। আমাদের গ্রে ক্লাস দিয়ে দেখেন এখন ব্যাকগ্রাউন্ড সেট করে দিলাম। এই গ্রেতেও আমরা অল্প একটু প্যাডিং রেখেছিলাম, আমরা ইজিলি যেন ডিটেক্ট করা যায় এজন্য। তো একে আমি আবার ছোট্টখাটো একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং 20 পিক্সেল। এখন দেখেন আমাদের এখানে যে প্যাডিং চারপাশে প্যাডিং সেট হয়ে গেছে। এখন এর ওয়াইডটা এবং এর ওয়াইডটা আমাদেরকে ফিক্স করতে হবে, যেন এও ভেঙে না যায় টেক্সটটা, আবার এটাও বেশি ছোটো না হয়ে যায়। আমরা এখানে কয়েকটা মেথড দেখবো, যে মেথডগুলো কোডগুলো কি দেখতে সুবিধা হচ্ছে আপনাদের না ছোটো ছোটো লাগতেছে? কথা বলেন কাইন্ডলি, কেউ একজন একটু কথা বলেন। ভাই একটু ছোট ছোট লেখা আছে। আচ্ছা, ব্রাউজার এই কোডের এটা ছোটো ছোটো লাগতেছে না ব্রাউজার এটা? কোডের এটা। কোডের এটা। আচ্ছা, আমি আরেকটু বড় করে দিয়েছি, এখন ইনশাল্লাহ ছোটো ছোটো লাগবে না। আমার মনিটর অনেক বড়, তো এই জন্য ছোটো মনিটর গেলে আর কি এটা একটু ছোটো ছোটো লাগে, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, এখন দেখেন যেহেতু আপনারা ক্লাস ব্যবহার করে অভ্যস্ত, বুঝতে পারছেন ক্লাসটা আমরা কয়েকদিন যাবত নাড়াচাড়া করতেছি। তো এখানে আমরা ক্লাস অ্যাড করতে পারি। যেমন মনে করেন ক্লাসের নাম আমরা দিলাম যে টপ টাইটেল এরিয়া, আর পরের বক্সে আমরা দিলাম টপ মেটা এরিয়া। এই যে দুইটা আলাদা আলাদা ক্লাস দিলাম, এই ক্লাস ব্যবহার করে আমরা এখন এর ওয়াইডটাকে সেট করতে পারি। ওয়াইডটাকে আমরা বেশ কয়েক মেথডে সেট করতে পারি। একটা হচ্ছে পার্সেন্টেজ, ভার্টিক্যাল ওয়াইড, পিক্সেল, ইএম, এরকম আর কি অনেক প্রকারই আমরা সেট করতে পারি। তো সবচাইতে বেশি যেটা আমরা ব্যবহার করবো রেসপন্সিভ ঠিক রাখার জন্য, যেন পিসিতে ঠিক থাকে, আবার মোবাইলেও ঠিক থাকে, ল্যাপটপে ঠিক থাকে, যেটার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে পার্সেন্টেজ। এটার মনে করেন যে আমরা 35% ওয়াইড সেট করে দিলাম। এবং পরের যেটা আছে টপ মেটা এরিয়া, এটার জন্য আমরা ওয়াইড সেট করে দিলাম, মনে করেন যে বাকি যেটা থাকলো আর কি ওয়াইড 65%। এখন যদি আমরা এটা এখানে চেক করি তাহলে দেখেন আমরা সম্ভবত নিচের বক্সে আর কি ক্লাস দুটো অ্যাড করেছি, ওপরের বক্সে না করে। আনফর্চুনেটলি এটা হচ্ছে নিচের বক্সে চলে এসেছে, ক্লাসটা আমাদেরকে অ্যাড করতে হতো ওপরের বক্সে। আচ্ছা, এখন দেখেন আমাদের এইটা মোটামুটি ঠিক আছে। এই হলো একটা মেথড। আরেকটা মেথড যেটা আমরা করতে পারি, মনে করেন যে এখানে আমরা ক্লাস ব্যবহার করলাম না, আমরা যেহেতু কাস্টম কোড করতেছি, এখন আমরা ক্লাস ব্যবহার করতে পারি। যখন কোনো এক্সিস্টিং ডিজাইনকে আমরা ইয়ে করব, মনে করেন যে আপডেট করব, কিন্তু আমাদের ক্লাস পুশ করার সুযোগ নেই ওখানে, তখন কীভাবে আমরা করব? হতে পারে না ওয়ার্ডপ্রেসে এটা অ্যাভেলেবেল পাবেন যে এখানে আপনি কাস্টম ক্লাস যুক্ত করাতে পারছেন না, যদিও যে কোয়েরি করে যে কোনো জায়গায় ক্লাস পুশ করানো ইজি বিষয়। এরপরে হতে পারে কি আপনার ওই যে কোয়েরি করার কোনো প্রয়োজন নেই, ছোট্ট একটা সিএসএস এর জন্য যে কোয়েরি করবেন সেটার দরকার নেই। তখন আমরা কী করতে পারি, এখানে আমরা আরেকটা মেথড ইউজ করতে পারি, যেটা হচ্ছে চাইল্ড মেথড। চাইল্ড মেথড কেমন?
এই দুটো সিএসএস যেহেতু আমরা এখন ইউজ করতেছি না, এটাকে রিমুভ করে দিলাম। চাইল্ড মেথডটা কেমন দেখেন, এই যে আমাদের যে ডিভ, এই ডিভকে আমরা এখন চাইল্ড হিসেবে কাজ করাবো। কীভাবে চাইল্ড হিসেবে কাজ করাবো দেখেন, এখন চাইল্ড হিসেবে কাজ করানোর জন্য একটা ট্রিগার লাগবে। ট্রিগারটা কি, যে কোন জিনিসের চাইল্ডে কাজ করবে, সেটা আবার ক্লাস বেস, আইডি বেস অথবা ট্যাগ বেস হতে পারে। যে 3 প্রকারে আমরা সিএসএস করতে পারি, সেই 3 প্রকারে। তাহলে দেখেন এখানে আমাদের সিটি ডিভ, পিঙ্ক, সিটি ফ্লেক্স 3টা ক্লাস আছে, পরেরটাতে আমাদের কিন্তু 3টা ক্লাস নেই। তাহলে এখন আমরা যেটা করতে পারি, এটাকে ট্রিগার পয়েন্ট হিসেবে এই 3টা ক্লাসকে একসঙ্গে নিতে পারি। এই 3টা ক্লাস যদি একসঙ্গে থাকে তখন এই সিএসএসটা কাজ করবে। 3টা ক্লাস, একই এলিমেন্টে 3টা ক্লাস যদি একসঙ্গেই নিতে হয়, তাহলে কি করতে হবে দেখেন, একটা ক্লাস শেষ, কোনো স্পেস দেওয়া যাবে না, ডট দিয়ে আরেকটা ক্লাস, কোনো স্পেস দেওয়া যাবে না, ডট দিয়ে আরেকটা ক্লাস। এইভাবে যদি 100টা ক্লাসও থাকে, 100টাকে এখানে অ্যাসাইন করা সম্ভব। এর মধ্যে দেখেন এখন আমরা সিএসএস করব। এর ভেতরে এখন মনে করেন যে এই যে 3টা ক্লাস একসঙ্গে যে আছে, এর ভেতরে যদি কোনো ডিভ থাকে, অর্থাৎ এই যে ক্লাস 3টা, এই 3টা একসঙ্গে থাকবে, এর ভেতরে যে ডিভ আছে সেই ডিভে এখন কাজ হবে। এখন কোনো কিছুর ভেতরে বোঝাতে হলে সিএসএস কীভাবে ভেতরে বোঝাবো, যেমন দেখেন এখানে যদি আমি বলি যে এই যে পিঙ্ক যে ডিভটা আমার, এই ডিভের ভেতরের এই একটা ডিভ, এই একটা ডিভ, এটা তো আমরা এখানে দেখাতে পাচ্ছি। সিএসএস এর লেখার ক্ষেত্রে কী করবো আমরা, এই যে মনে করেন যে পিঙ্ক ডিভের সিলেক্টর, এটা স্পেস দিয়ে আবার যদি নতুন কোনো সিলেক্টর দিই, এই ক্ষেত্রে আমরা এখানে ট্যাগ দিলাম, আইডিও দিতে পারি, ক্লাসও দিতে পারি, যেটা প্রয়োজন আর কি। আমাদের ক্ষেত্রে এখানে আমরা ট্যাগ দিলাম। এই ভেতরে বোঝানোর জন্য একটা স্পেস ব্যবহার করতে হয়। এখন স্পেস ব্যবহার করার মানে এই যে একটা এলিমেন্ট আর এই একটা এলিমেন্ট সেপারেট হয়ে গেল, এই একটা এলিমেন্টের ভেতরে এই এলিমেন্টটা এখন চলে আসলো, যে এই সিটি ডিভ, সিটি পিঙ্ক, সিটি ফ্লেক্সের ভেতরে যেই ডিভ আছে সেই ডিভে এখন সিএসএস হবে। কেমন সিএসএস হবে, যদি আমি বলি যে কালার রেড, তাহলে দেখেন এখন যদি আমরা এখানে যাই, তাহলে দেখেন এই দুইটা ডিভেরই কালার রেড হয়ে গেল। এখন দেখেন এই জায়গায় কিন্তু কালার রেড হয়নি। এখন যদি দেখেন যে আমি যদি কমন করে দিই এখান থেকে ক্লাসটাকে, কেমন কমন করে দিই, যে সিটি ফ্লেক্স, ওপরেরটায় দেখেন সিটি ফ্লেক্স আছে, কিন্তু পরেরটাই সিটি ফ্লেক্স নেই। এখান থেকে যদি আমি সিটি ফ্লেক্স মুছে দিই, তাহলে দেখেন নিচেরটার ক্লাস এবং ওপরেরটার ক্লাস কমন হয়ে গেল। এখন দেখেন সব জায়গাতেই আমার কালার রেড হয়ে গেল। এই মেথডে আমরা চাইল্ড সিলেক্ট করতে পারি, কমন চাইল্ডগুলোকে সিএসএস করতে পারি। আচ্ছা, কালার রেড আমি রেখেই দিলাম। এখন আরেকটা যেটা আমরা দেখেন, এই হলো যে চাইল্ড আমরা সিলেক্ট করলাম। এখন আমার তো চাইল্ড সিলেক্ট করলেই হচ্ছে না, এখানে আমার আরও কিছু করার লাগতেছে, যে বাম পাশে চাইল্ড যেটা, সেটা আরেকটু বড় হবে, ডান পাশে চাইল্ডটা একটু ছোটো হবে। এই ক্ষেত্রে আমরা এখানে এনটিএইচ চাইল্ড বলে একটা জিনিস আছে, যেটা আমরা ব্যবহার করতে পারি। যেমন দেখেন এনটিএইচ চাইল্ড 1 মানে প্রথম চাইল্ড যেটা, এখন ওয়াইড দিলাম আমি 35%। এখন দেখেন প্রথম চাইল্ড যেটা, সেটা ওয়াইড 35% হয়ে গেল। এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, এখন যদি এখানে চাইল্ড আমি 2 করে দিই, তাহলে দেখেন এটারও আবার কিন্তু ওয়াইড সেট হয়ে গেল। এখন এটা তাহলে আমি যদি এখানে 65% করে দিই, তাহলে দেখেন এর এখন 65% ওয়াইড হয়ে গেল। এই গেল চাইল্ডের সিলেক্টর। একে আবার আমরা আরেকভাবে সিলেক্ট করতে পারি, যেমন এটাকে লিখতে পারি আমরা ফার্স্ট চাইল্ড এবং এটাকে লিখতে পারি লাস্ট চাইল্ড। যখন অনেকগুলো চাইল্ড থাকবে, আমাদের এখানে তো 2টা চাইল্ড ছিল, এই জন্য এই চাইল্ড 1 2 করে নিলাম। এভাবে নাম্বার দিয়ে নিতে পারেন, আবার ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড করেও নিতে পারেন। এখন বিষয় হচ্ছে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড বাদে মনে করেন যে 6টা চাইল্ড আছে, 4 নম্বর চাইল্ড আপনাকে সিলেক্ট করতে হবে। তখন কি করবেন, তখন এই যে আমরা আগে যেটা করেছিলাম এনটিএইচ চাইল্ড, এখানে আরেকটা মেথড আছে n+1 n+2 n-1 n-2, এটা একটু আর কি জটিল ক্যালকুলেশনটা, সেটা আরেকটু যখন অভিজ্ঞ হবেন তখন এই বিষয়টাতে আমরা যাবো, যখন আরেকটু ক্রিটিক্যাল সিএসএসে যাবো আমরা, তখন এই বিষয়টা আমি দেখাবো ইনশাল্লাহ। তাহলে দেখেন আপার পার্টটা আমাদের শেষ, এবার আসি লোয়ার পার্ট। লোয়ার পার্ট যেটা, সেটা দেখেন এখানে আছে আমাদের 2টা করে বক্স, পাশাপাশি 2টা বক্স, প্রত্যেকটা বক্সের ওয়াইড এবং হাইট সেম, প্রত্যেকটা বক্সের মাঝের গ্যাপও সেম। আমাদের যদি ডিজাইনটা দেখি আমরা, অরিজিনাল যে ডিজাইনটা, এটা আমরা আগামী ক্লাসে সেম ভিজুয়ালাইজেশন তৈরি করবো আর কি ইনশাল্লাহ। তাহলে এটাকে যদি আমরা এখন দেখি, দেখেন এই যে প্রত্যেকটা গ্যাপ যে বক্স, প্রত্যেকটা যে ডিভ একই জায়গা থেকে শুরু, একই জায়গায় শেষ, প্রত্যেকটা হাইট সমান, প্রত্যেকটা ওয়াইড সমান, এক কথায় প্রত্যেকটা দেখতে একই রকম, তাই না? এই জিনিসটা আমরা ঠিক রাখার জন্য, যেন ওয়াইড হাইট ঠিক থাকে এবং ইজিলি কয়টা সাইড পাশাপাশি যাবে সেটা ম্যানেজ করা যায়, এই কাজের জন্য আমরা যেটা করি সেটাকে আমরা বলি গ্রিড। এখন আমি যদি লিখি সিটি গ্রিড 2, একটা ক্লাস দিলাম আর কি, সিটি গ্রিড 2, এর মানে হচ্ছে আমরা 2টা করে গ্রিড ব্যবহার করবো। ক্লাস কি শেষ হয়ে গেল নাকি, শব্দ হলো কিসের? ও না, একটা নোটিফিকেশন আসলো 15 মিনিটে ক্লাস শেষ। আচ্ছা, এখন যদি দেখেন আমরা যদি ইয়ে করি, এই যে সিটি গ্রিড 2, এটা আমরা একটা ক্লাস নিলাম, অর্থাৎ 2টা করে গ্রিড নিচ্ছি আমরা। গ্রিডটা হলো কি, ইকুয়াল বক্স সেট করার জন্য গ্রিডের কাজ। এখন দেখেন এই যে সিটি গ্রিড, আমাদের এখানে রেকর্ডার চলার জন্য একটু ল্যাগই হয়ে যাচ্ছে ব্রাউজারটা, এটা সেটিংস দেখতে হবে না কোথায় কী করা যায়। আচ্ছা, এখন দেখেন আমাদের যে সিটি গ্রিডটাকে এখন আমরা সিএসএস করব। ব্রাউজারটা আমি একটু জুম করছি যেন আপনারা দেখতে সুবিধা হয়। কোড কি ইজিলি দেখা যাচ্ছে সিএসএস ব্রাউজারের? কথা বলেন কেউ, সবাই কি ক্লাসে আছেন এখনো? এখানে কি এই কোড এরিয়াটা কি দেখা যায় ক্লিয়ার?
ছোট ছোট লাগছে না? আচ্ছা, তাহলে আমরা আমাদের কোডেই যাই। এই যে সিটি গ্রিড, যেটা গ্রিড খুব মজার একটা জিনিস। গ্রিডটা আমার খুবই প্রিয় একটা সিএসএস আর কি। আমি ইউজুয়ালি ইউজ করি। গ্রিডকে অনেকভাবে মডিফাই করা যায়, অনেকভাবে ইউজ করা যায়। এখন দেখেন, যেমন ফ্লেক্সের ক্ষেত্রে আমরা লিখেছিলাম ডিসপ্লে ফ্লেক্স, এর ক্ষেত্রে ডিসপ্লে গ্রিডের ক্ষেত্রে আমরা লিখবো ডিসপ্লে গ্রিড। এখন দেখেন গ্রিডের একটা টেমপ্লেট টাইপ সেট করতে হয়। গ্রিডকে টেমপ্লেট করা যায় অনেকভাবে। আমি আবার ব্রাউজারে আসছি যেন লাইভ দেখানো যায়। আমি ব্রাউজারটা আরেকটু জুম করতেছি। আশা করছি এবার স্পষ্ট দেখা যাবে। দেখেন, টেমপ্লেট সেট করতে হয়। টেমপ্লেটটা কি? এই টেমপ্লেটটা একে ডিটেক্ট করাই এর যে কয়টা করে পাশাপাশি যাবে, কতটুকু করে গ্যাপ থাকবে, একটা স্ট্রে মানে কেমন হবে, প্রত্যেকটা ডিপ কি ইকুয়াল ওয়াইড ইকুয়াল হাইট হবে কিনা, এই জিনিসগুলো এখানে আমরা সেট করি। যেমন দেখেন গ্রিড টেমপ্লেট কলাম রিপিট, অর্থাৎ গ্রিড টেমপ্লেট কলাম। যেমন একটু আগে আমি বললাম যে ফ্লেক্সের ক্ষেত্রে রো মানে হলো পাশাপাশি, আর গ্রিডের ক্ষেত্রে কলাম মানে পাশাপাশি। এটুকু একটু মাথায় রাখবেন। গ্রিডের ক্ষেত্রে কলামটা পাশাপাশি কাউন্ট হয়, আর ফ্লেক্সের ক্ষেত্রে রোটা পাশাপাশি কাউন্ট হয়। এখন দেখেন রিপিট 2, তার মানে কি দুইটা করে রিপিট হবে। এখন এই জায়গায় আমরা মাল্টিপল ভ্যালু সেট করতে পারি। অটো, অটো ফিল, অটো ফিট, ফিট কন্টেন্ট, ইনহেরিট, ইনিশিয়াল, মেজেনারি, ম্যাক্স কন্টেন্ট, মিনিমাম কন্টেন্ট, মিন ম্যাক্স। আমরা সাধারণত এখন এখানে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে মিন ম্যাক্স। মিন ম্যাক্সের কাজ হলো কি, এটা আপনার যে গ্রিডের যে ইনার এলিমেন্টগুলো এগুলোকে সুন্দর করে রেসপন্সিভ করে দেয়। রেসপন্সিভ করে দেয় কীভাবে? এখানে আমরা একটা মিনিমাম ওয়াইড সেট করতে পারি, যে এর ভেতরে যে আইটেমগুলো, এই আইটেমগুলো কতটুকু মিনিমাম ওয়াইড হবে এবং কতটুকু ম্যাক্সিমাম ওয়াইড হবে। মিনিমাম ওয়াইড ফর এক্সাম্পল আমরা 200 পিক্সেল সেট করলাম, ম্যাক্সিমাম ওয়াইড 1 FR সেট করলাম। তাহলে দেখেন এখন আমাদের যদি দেখি পাশাপাশি দুইটা করে আইটেম আমাদের চলে এসেছে। সুন্দর একটা গ্যাপও দেখা যাচ্ছে। যদি আমরা গ্যাপ সেট করিনি, ওই অন্য কোথাও হয়তো যে পিঙ্কে যে গ্যাপ সেট করা আছে সেই গ্যাপটা আমাদের এখানে কাজ করতেছে। এখন গ্রিড যেহেতু, একে আমরা দুই প্রকারের গ্যাপ সেট করতে পারি, রো গ্যাপ এবং কলাম গ্যাপ। কলাম গ্যাপ 50 পিক্সেল, দেখেন ডানে বামে আমাদের 50 পিক্সেল গ্যাপ চলে আসলো। এখন রো গ্যাপ, এই দেখেন কলাম গ্যাপ যেটা দিলাম, এই যে দুইটা কলামের মাঝখানে এখন গ্যাপ চলে আসলো, কিন্তু রোর মাঝখানে দেখেন কোনো গ্যাপ নাই। এখন যদি আমরা রো গ্যাপ লিখি 50 পিক্সেল, দেখেন রোর মাঝখানে কিন্তু আবার গ্যাপ চলে আসলো। তাহলে এই সিএসএসটা ব্রাউজারে করে আমরা এখন এখান থেকে কপি করে আমাদের কোডে বসিয়ে দিলাম, সিএসএস শিটে বসিয়ে দিলাম। এখানে দেখলাম যে সব কিছু ঠিক আছে। তাহলে এটা আমাদের এই বক্সটা হলো। এবার এই ইন্ডিভিজুয়াল একটা বক্সের আবার আলাদা কিছু স্ট্রাকচার ছিল। যেমন দেখি আমরা যে এই যে দেখেন এখানে টাইটেল ছিল, আমাদের টাইটেলের জায়গায় টাইটেল আছে, কন্টেন্টের জায়গায় কন্টেন্ট আছে, শুধু আইকনটা আমাদের জায়গা মতো নাই। আইকনটাকে জায়গা মতো নেওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করব, এটাকে এখন আমরা বলি হলো পজিশন। পজিশনটা কি জিনিস সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। মনে করেন যে নদী, বড় ক্যানালের কথা বলি আমরা। বড় ক্যানাল কম বেশি আলমডাঙ্গার মানুষ সবাই ছিলেন, সবাই দেখেছেন। বর্ষার সময় যখন বড় ক্যানেলে পানি থাকে তখন প্রচুরই পানা ভেসে যায়, দেখেছেন আপনারা অনেকেই, সবাই দেখেছেন আমার বিশ্বাস, সবাই দেখেছেন আমার বিশ্বাস। তো এই যে পজিশন যেটা, সেটা হচ্ছে আমাদের অনেকটা বড় ক্যানেলের মতো। মনে করেন যে এইটা আমাদের বড় ক্যানাল, আর এর মাঝখানে এই হলো কচুরিপানা, এই হলো কচুরিপানা, এই কচুরিপানা। এইভাবে যখন নদীতে ইয়েতে স্রোত থাকে, বড় ক্যানেলের স্রোত থাকে, তখন কি ক্যানেলটা কি নড়াচড়া করে নাকি ক্যানেলটা জায়গায় থাকে? বলেন তো সবাই, কথা বলেন। কথা না বলে তো ক্লাস নিতে ইন্টারেস্ট ফিল হয় না। কিনে জায়গায় থাকে কিন্তু পানি নড়াচড়া করে। পানি নড়াচড়া করে। এই যে কচুরিপানা যেগুলো, এগুলো এদের ডাইরেকশন পরিবর্তন করে প্রয়োজন অনুসারে, তাই না? তাহলে দেখেন এই যে ক্যানাল, যেটা ক্যানালের ভেতরে এই যে কচুরিপানাগুলো থাকে, তাহলে ক্যানাল হলো প্যারেন্ট, প্যারেন্টের আওতায় থাকে না এই যে সাইলগুলো। ঠিক একই রকম ভাবে আমাদের এখানেও কিন্তু প্যারেন্ট আছে। এই বক্স, গ্রে বক্সগুলো, এগুলো হলো প্যারেন্ট, আর আইকনটা হলো সাইল। তাহলে প্যারেন্ট যেটা, এর পজিশন সবসময়, মানে সবসময় না, যখন আমরা কোনো এলিমেন্টকে এক জায়গা থেকে সুন্দর করে আরেক জায়গায় সেট করতে চাইবো, তখন এর পজিশনটা থাকে রিলেটিভ। মনে থাকবে, প্যারেন্ট যেটা, সেটার যে পজিশন সেটা হচ্ছে রিলেটিভ, অর্থাৎ আত্মীয়। আত্মীয় কি করে? আত্মীয় বাড়িতে যদি আপনি জান যে যদি বাচ্চা কাছে দুষ্টুমি করে, তাকে কি বকা দেয় আত্মীয়? বকা দেয়? বলেন তো, বকা দেয় না, তাই না? বকা দেওয়ার কোনো সুযোগ পায় না। আত্মীয় দেখে যে একদিনের জন্য এসেছে কি 2 দিনের জন্য এসেছে, কালকে চলে যাবে, একটু দুষ্টুমি কষ্ট করুক। এই একই রকম ভাবে এই প্যারেন্টের কাজ হলো একে কোনো বকাঝকা করবে না, ও যেখানে খুশি সেখানে যাবে। তো প্যারেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা এখানে একই রকম ভাবে দেখেন ডিপ নিয়ে নিলাম। ওই যে আগে যে সাইড সিস্টেম, আমরা সেই সাইড সিস্টেমে নিলাম, নতুন ক্লাস অ্যাসাইন করলাম না। সিট গ্রিডের আন্ডারে যে ডিপগুলো আছে সেগুলোকে আমরা পজিশন রিলেটিভ করে দিলাম। এ হলো আত্মীয়ের মতো, ভেতরে যে সাইড আছে ওকে কোনো কিছু বলবে না। আর যেই এলিমেন্টটাকে আমরা এখন নিতে চাচ্ছি, এই এলিমেন্টটাকে পজিশন অ্যাবসোলুট করতে হবে। অ্যাবসোলুট মানে কি বলেন তো? যথাযথ, অর্থাৎ এখন যথাযথ স্থানে যাইতে পারবে। এখন আমরা দেখেন এখানে এই যে জিনিসটা, এটা নিয়ে এসে বসিয়ে দিলাম এখানে। তার মানে এখন হলো সিটি গ্রিড 2 যেটা, সে আন্ডারে যে ডিপ আছে, এর আন্ডারে যে ইমেজগুলো আছে, শুধুমাত্র এই ইমেজগুলোই এই সিএসএস দ্বারা এফেক্টেড হবে। অন্য কোথাও যত ইমেজ থাক, সেম ক্লাস থাক, সেটা এফেক্টেড হবে না। আমরা ওয়াইড দিয়ে দিলাম 60 পিক্সেল, হাইট দিয়ে দিলাম 60 পিক্সেল। চেক করি যে হ্যাঁ এই ইমেজগুলো এফেক্টেড হচ্ছে কিনা। এই যে দেখেন এফেক্টেড হচ্ছে। এখন যদি আমরা ব্রাউজারে লাইভ চেক করি, তাহলে দেখেন পজিশন অ্যাবসোলুট। এখন দেখেন প্যারেন্ট একটু শ্রিঙ্ক হয়ে গেল। শ্রিঙ্ক হয়ে গেল কারণ কি? এই যে অ্যাবসোলুট যেটা, এটা এখন যেখানে খুশি সেখানে যেতে পারবে, কোনো জায়গা লাগবে না। আগে কোনো এলিমেন্ট যখন জায়গা দখল করতেছিল, এই কচুরিপানার মতো ভাসমান হয়ে গেল, এখন এর কোনো জায়গা দখল করতে পারবে না।
আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। এখন দেখেন আমি দিলাম টপ থেকে 20 পিক্সেল নিচে থাকবে, তাহলে দেখেন উপরে যে মূল যে প্যারেন্টের টপ থেকে এখন 20 পিক্সেলও নিচে চলে আসলো, আর রাইট সাইড থেকে থাকবে 20 পিক্সেল দূরে। এখন তাহলে দেখেন রাইট সাইড থেকে 20 পিক্সেল দূরে চলে আসলো। এখন এই চিপে জাস্ট এই 3 লাইন সিএসএস কপি করে আমার এখানে বসিয়ে দিলাম। এখন আমি সেভ করলাম, তাহলে দেখেন আমার এটা হয়ে গেল। তাহলে এখন আপনারা বলেন আমাদের যে ভিজুয়াল যে স্ট্রাকচারটা ছিল, এই যে ভিজুয়াল স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মতো করে সেম একটা স্ট্রাকচার কি আমরা HTML CSS করতে পেরেছি? কথা বলেন, 2 মিনিটে কিন্তু ক্লাসের টাইম চলে যাবে, দ্রুত শেষ করতে হবে, কথা বলেন কাইন্ডলি। জি ভাই। তাহলে আমরা সেম একটা ভিজুয়ালাইজেশন এখানে তৈরি করতে পেরেছি। এই যে সিএসএস গুলো আমরা আজকে দেখলাম, এর মধ্যে নতুন কিছু সিএসএস আছে, কিছু পুরনো সিএসএস আছে, এইটা আপনাদেরকে আবার সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। এর মাঝখানে আমি হয়তো একটা দিন ক্লাস দিতে পারি, ক্লাস না ডিসকাশন দিতে পারি, জাস্ট আপনাদের প্রোগ্রেসটা দেখার জন্য যে কে কতটা নিতে পারছেন, কতটা করতে পারছেন। আপনাদের কাজ থাকবে এই যে কাজটুকু আমরা করলাম এটাকে প্র্যাকটিস করা। আমি কি করব, এই কোডগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করার ব্যবস্থা করব, যেন আপনারা এই কোডগুলো দেখতে পারেন, দেখে সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। অনেক সময় হয় কি ভিডিওতে দেখে প্র্যাকটিস করাটা কষ্টকর। তো ক্লাস আশা করি সবার ভালো লাগতেছে। কারো যদি কোনো প্রবলেম মনে হয় আমার সঙ্গে একটু ডিসকাশন করতে পারেন। আমাদের ভিডিও রেকর্ডিং আমরা অফ করে দিয়েছি, এখন আমরা জেনারেলি জাস্ট কথা বলতে পারি, কোনো সমস্যা নেই। ক্লাস যেভাবে করাচ্ছে আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে কারো? জি না। আপনারা তো কোশ্চিন করতে খুবই দ্বিধাবোধ করেন, কোশ্চিন করাটা খুব আবশ্যক বিষয়। আমাকে ইন্টারাপ্ট করবেন, ক্লাসে কোশ্চিন করবেন। এই যে গ্রিড করলাম, আপনারা বলতেছেন ভাই গ্রিড কেন ব্যাপারটা, ফ্লেক্স করলেও তো পাশাপাশি আসে। এই প্রশ্নগুলো করতে হয়, তাহলে হয় কি প্রশ্নগুলো করলে যে আনসারটা পাওয়া যায় ওই আনসারটা ব্রেনে থাকে ভালো। দুটো জিনিস মানুষের ব্রেন সবচেয়ে মনে রাখে, একটা হলো কোশ্চিন করে যেটা শেখা যায়, আর একটা হলো নিজে খুব অনুসন্ধান করে যে জিনিসটা শেখা যায়। এই দুটো জিনিস ব্রেন বেশি ধরে রাখে। সুতরাং কোশ্চিন করবেন আশা করি। আগামী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই প্রযুক্তির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।